সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, স্বাধীনতা পূর্ব মুজিব আর প্রধানমন্ত্রী হিসাবে মুজিবের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। বঙ্গবন্ধু হিসাবে মুজিব ছিলেন চমৎকার, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে অত্যন্ত দুর্বল। বইটির 161 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু ক্ষমতায় যাবার পর তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাননি। এভাবে স্বাধীনতা পূর্ব বঙ্গবন্ধু আর স্বাধীনতা পরবর্তী স্বৈরাচার মুজিবের মাঝে বিস্তর ফারাক দেখা যায়। শেখ মুজিব প্রসঙ্গে সেক্টর কমান্ডার মেজর জলিল তার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইয়ের 35 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, মুক্তিযুদ্ধের জনক হিসেবে পরিচিত মুজিব মুক্তিযুদ্ধের চেতনায় পুরোপুরি বিশ্বাসী ছিলেন না বলেই মুক্তিযুদ্ধের পর তার মধ্যে পরিলক্ষিত হয় মারাত্মক দ্বন্দ্ব আর অস্থিরতা, যে কারণে তিনি কখনো রাষ্ট্রপতি আবার কখনো প্রধানমন্ত্রী হয়েছেন। মুক্তিযুদ্ধ শেষ হবার পর দেশে ফিরেই শেখ মুজিবের মাথায় কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করা যায় সেই চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, যে কারণে মুজিবনগর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শেখ মুজিব রাষ্ট্রপতি। তবে তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে সরিয়ে তার রাষ্ট্রপতি হবার কথা, কিন্তু শেখ মুজিব রাষ্ট্রপতি না হয়ে প্রধানমন্ত্রী হতে চাইলেন, কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির চাইতেও বেশি। 10 জানুয়ারি ভারত থেকে ফিরে ঢাকা বিমানবন্দর থেকে ট্রাকে করে রেসকোর্স ময়দানে যাওয়ার পথেই মুজিবুর রহমান তাজউদ্দিনের কানে কানে বললেন, তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। যে তথ্যটি তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ তার লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইতে উল্লেখ করেছেন। যেই কথা সেই কাজ। মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধান বাতিল করে 11 তারিখে নতুন সংবিধান আদেশ জারির পর 12 তারিখে তাজউদ্দিনকে সরিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন শেখ মুজিব। তার ঠিক 10 দিন পর 22 জানুয়ারি রাষ্ট্রপতির পদ থেকে সৈয়দ নজরুল ইসলামকে সরিয়ে মুজিবের পছন্দের মানুষ বিচারপতি আবু সাইদ চৌধুরী ও পরে মোহাম্মদ উল্লাহকে রাষ্ট্রপতির পদে বসান। তবে দুজন রাষ্ট্রপতির সাথে মুজিব চাকরের মতো আচরণ করতেন। সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 47 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, 72 থেকে 75 শেখ মুজিব প্রধানমন্ত্রী থাকাকালীন দুজন রাষ্ট্রপতির একজনকেও তিনি পাত্তা দিতেন না। মুজিবের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কাজের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না তাদের। একই পৃষ্ঠায় বলা হয়েছে, মুজিব আর ক্যাবিনেট সদস্যদের সম্পর্ক ছিল প্রভু আর ভিত্তের মতো। ক্ষমতা পেয়ে বদলে যাওয়া মুজিবের এক না এক তন্ত্রের বিরুদ্ধে যে যখন প্রতিবাদ করেছে তাকেই তিনি তখন শায়েস্তা করেছেন। স্বাধীনতার দলিলপত্রের প্রথম খণ্ডে শেখ মুজিবের মাস্তানির এক ভয়ঙ্কর বর্ণনা তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে 1972 সালের 11 এপ্রিল কে ওবায়দুর রহমান সংসদে বলেন, এ পরিষদ যদি সার্বভৌম না হয় তাহলে মন্ত্রিসভার ক্ষমতার উৎস কোথায়? মাননীয় স্পিকার, আমার দাবি অবিলম্বে এই গণপরিষদকে স্বাধীন বাংলাদেশের পার্লামেন্ট হিসেবে ঘোষণা করা হোক। একথা বলার সময় তাকে বারবার থামিয়ে দিচ্ছিলেন মুজিবের তেলবাজ স্পিকার আব্দুল মালেক উকিল। স্পিকার কোনোভাবেই কে ওবায়দুরকে থামাতে না পারলে শেখ মুজিব স্পিকারকে বলেন, মেম্বারদের একটা বিষয়ে হুঁশিয়ার করতে চাই। স্পিকার যখন কথা বলেন তখন আর কারো কোনো কথা বলার অধিকার নাই, বললে তাকে পরিষদ থেকে বের করে দিতে পারেন। অথচ সংসদের ভেতরে স্পিকারকে প্রধানমন্ত্রীর এ ধরনের আদেশ নির্দেশ সম্পূর্ণভাবে বেআইনি। শেখ মুজিবের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আরও অনেকেই কথা বলা শুরু করলে বিক্ষুব্ধ গণপরিষদ সদস্যদের শায়েস্তা করবার জন্য শেখ মুজিব ভয়ঙ্কর এক অদ্ভুত আইন তৈরি করেন, যার নাম গণপরিষদ সদস্য পদ বাতিল আদেশ। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে এ ধরনের আইন আজও পর্যন্ত পৃথিবীতে বিরল। এই আইনের মাধ্যমে শেখ মুজিব যখন যাকে ইচ্ছে হয়েছে গণপরিষদ সদস্যের পদ থেকে বহিষ্কার করেছেন। আইনটি পাশের মাত্র 3 মাসের মধ্যে 46 জন এমপিকে বরখাস্ত করেন একনায়ক মুজিব। একের পর এক শেখ মুজিবের স্বৈরতান্ত্রিক আইন পাশের বিরুদ্ধে তৎকালীন তরুণ পার্লামেন্ট মেম্বার ব্যারিস্টার আমিরুল ইসলাম শেখ মুজিবকে বলেন, আপনি একা এ ধরনের আইন তৈরি করতে পারেন না। কোনো আইন তৈরি করতে হলে অবশ্যই আইন পরিষদের অনুমতি নিতে হবে। এতে ক্ষিপ্ত হয়ে মুজিব আমিরুল ইসলামকে বলেন, তুমি একজন অদক্ষ যুবক, তুমি দেশ পরিচালনার কি জ্ঞান রাখো? একই পৃষ্ঠায় বলা হয়েছে, মুজিব জরুরি অবস্থার ভয় দেখিয়ে বলেন, আমি চাইলে 3 বছরের জন্য কোনো কথা হবে না, কোনো সমালোচনা সহ্য করা হবে না, কোনো গণতন্ত্র চলবে না। যে কারণে বইটির 161 নম্বর পৃষ্ঠায় শেখ মুজিবকে মাতাল মদখোর ড্রাইভারের সাথে তুলনা করা হয়েছে। বিখ্যাত ইতিহাসবিদ ব্যারিস্টার আব্দুল হালিম তার বইতে লিখেছেন, মুজিব ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন নেতা, গণতন্ত্রে অশিক্ষিত মূর্খ নেতা হলো মাতাল ড্রাইভারের মতো। শেখ মুজিবের করুণ পরিণতির জন্য যে আইনটি নিয়ামক হিসাবে ভূমিকা পালন করেছে তা হলো রক্ষী বাহিনী অ্যাক্ট। 1972 সালের 8 ফেব্রুয়ারি ভয়ঙ্কর জাতীয় রক্ষী বাহিনী আইন পাশের মাধ্যমেই সেনাবাহিনীকে খেপিয়ে তুলেছিলেন মুজিব। সেনাবাহিনী যেন তাকে কখনো ক্ষমতা থেকে সরাতে না পারে, সেজন্যই মূলত তিনি সেনাবাহিনীর আদলে এই বাহিনী গড়ে তোলেন, যা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান করেননি।
এ প্রসঙ্গে শেখ মুজিবের রাজনৈতিক সহচর মিজানুর রহমান চৌধুরী লিখেছেন, রক্ষী বাহিনীর তত্ত্বাবধানের দায়িত্ব ছিল শেখ মুজিবের রাজনৈতিক সচিব তোফায়েলের উপর, যে কারণে রক্ষী বাহিনীর পোশাক সহ যে কোনো সুযোগ সুবিধা খুব দ্রুত শেখ মুজিবের কাছ থেকে অনুমোদন করানো যেত। কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে তা ছিল সীমিত। সামরিক বাহিনীর প্যাটার্নে রক্ষী বাহিনী গঠন হলেও তাদের কর্তব্য পালনে কিংবা ক্ষমতা প্রয়োগের উৎস হিসেবে সংসদের কোনো আইন ছিল না। এক পর্যায়ে রক্ষী বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের মতো দায়িত্ব দেওয়া হয়, বিশেষ করে জাসদ কিংবা চীনপন্থীদের অর্থাৎ ভারত বিরোধীদের দমন করার জন্য নামানো হয়। কিন্তু এ কাজে গিয়ে তারা যে বাড়াবাড়ি করে তাতে জনগণের কাছে আতঙ্কের এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছিল রক্ষী বাহিনী। পাশাপাশি সেনাবাহিনীরও হিংসার পাত্র হয়ে দাঁড়ায়। কেউ কেউ এমন কথাও বলেছে যে এর চেয়ে পাকিস্তান আমলই তো ভালো ছিল। মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে, জাসদের 10,000 কর্মীকে জেলে রাখে, মোশাররফ হোসেনকে হত্যা করে, সিরাজ শিকদারকে হত্যা করে। সশস্ত্র রক্ষী বাহিনীর এসব সন্ত্রাসী কার্যকলাপকে প্রতিহত করতেই সশস্ত্র জাসদ গণবাহিনী প্রতিষ্ঠা অনিবার্য হয়ে পড়েছিল। শতভাগ মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত রক্ষী বাহিনীর অত্যাচারের কারণে ওই সময় ব্যাপক জনপ্রিয় হয়েছিল শতভাগ মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত দল জাসদ, যার ফলে 1973 সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় জাসদ নামক নতুন ওই রাজনৈতিক দলটি। মানুষের সিভিল রাইট এবং মানুষের ফান্ডামেন্টাল রাইটস এগুলি কাঠিল করে দিয়ে মুজিব ক্ষমতা থাকার চেষ্টা করে।